হ্যালো স্টুডেন্ট, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা ক্লাস 10 তার রাশিবিজ্ঞানের দ্বিতীয় লেকচারটা করব। আমি ধরে নিচ্ছি তোমরা প্রথম লেকচারটা পুরোটা দেখেছো। যদি না দেখো তাহলে এই লেকচারটা দেখবে না, আগের রাশিবিজ্ঞানের 1 নম্বর লেকচারটা আগে দেখবে, তারপরে এটা দেখবে। কারণ এই লেকচারে আমরা কয়েকটা প্রবলেম নিয়ে আলোচনা করব, যে প্রবলেমগুলো আগের লেকচারের সঙ্গে কন্টিনিউয়েশন। আগের লেকচার না বুঝলে এটা বুঝবে না। তো আজকে যে প্রবলেমটা করব সেটা হচ্ছে, রাশিবিজ্ঞানে আমরা জানি যে কিছু ডেটা দেওয়া থাকে, সেই ডেটাগুলোর করসপন্ডিং পরিসংখ্যা দেওয়া থাকে। সেই পরিসংখ্যাগুলো আলাদা করে বের করতে হয় না, ট্যালি মার্কস করে পরিসংখ্যা দেওয়াই থাকে। এই পরিসংখ্যা দেওয়া থাকলে সেটার যৌগিক গড় নির্ণয় করার জন্য অনেকগুলো মেথড পেয়েছিলাম। একটা ডাইরেক্ট মেথড পেয়েছিলাম, যেটাকে প্রত্যক্ষ মেথড বলা হচ্ছে। আরেকটা ছিল কল্পিত গড়। কল্পিত গড় মেথডটাও আমরা তোমাদের আগের দিনের লেকচারটাতে বলে দিয়েছি। আরেকটা জায়গা আছে, সেটা হচ্ছে ক্রমবিচ্যুতি গড়। গড় নির্ণয় করার অপেক্ষাকৃতভাবে সহজ একটা মেথড, সেটা হচ্ছে ক্রমবিচ্যুতি গড়। তো আমরা আজকে এই লেকচারটাতে কল্পিত গড় আর ক্রমবিচ্যুতি গড় এই দুটো কী করে বের করতে হয় একটা প্রবলেম নিয়ে, একই প্রবলেম নিয়ে দুই ধরনের প্রবলেম, মানে দুই ধরনের অঙ্ক আমরা করে দেবো। এই লেকচারটা খুব সহজই আছে, কিছুই না। এখান থেকে মাধ্যমিকে কিন্তু কোশ্চিন থাকবেই। ঠিক আছে, তাহলে আমরা ধাপে ধাপে শুরু করি। কোষে দেখি 26.1। কোষে দেখি 26.1 প্রবলেম হচ্ছে 12 নম্বর 12 প্রবলেমটা নিয়ে আলোচনা করছি। তাহলে প্রবলেমটা দেখে নাও। প্রবলেমটাতে লেখা আছে, নিচের তথ্যের গড় নির্ণয় করো। কোন পদ্ধতি কিচ্ছু বলা নেই, সেটা খেয়াল করো সবাই। কোন পদ্ধতি কিছু বলা নেই, তার মানে তুমি যে কোনো পদ্ধতি একটা ব্যবহার করতে পারো। কিন্তু আমি তোমাদের এই একই অঙ্ক দুটো পদ্ধতিতে বের করা শেখাবো। প্রথম পদ্ধতি হচ্ছে কল্পিত গড় পদ্ধতি, কল্পিত নিয়মে। আর 2 নম্বর হচ্ছে ক্রমবিচ্যুতি পদ্ধতি। ঠিক আছে, তাহলে এই দুটো পদ্ধতিতে আমরা কি করে করছি একটু ধাপে ধাপে দেখো। এই প্রবলেমটার দিকে তাকালে বুঝতে পারছো, ডেটাগুলো যেভাবে দেওয়া আছে 5 থেকে 14 যেটা দেওয়া আছে, সেখানে দেখো পরিসংখ্যা বলা আছে 3। তার মানে 5 থেকে 14 সেটা বছর হতে পারে, টাকা হতে পারে, যা খুশি হতে পারে। সে ওই ধরনের সংখ্যা বা 5 থেকে 14 বছরের কতজন আছে? 3 জন। 3টাকে বলা আছে পরিসংখ্যা। 15 থেকে 14 দেখো, 15 থেকে 24 দেওয়া আছে 6 জন। তারপরে 25 থেকে 34 দেওয়া আছে 18 জন। 35 থেকে 44 দেওয়া আছে 20 জন। 45 থেকে 54 দেওয়া আছে 10 জন। 55 থেকে 64 পর্যন্ত আছে 3 জন। এখানে একটা জিনিস খেয়াল করো, যেটা খুব দরকার, সেটা তোমাদের ভাবতেই হবে, যে আমরা যে শ্রেণীটা পেয়েছি সেই শ্রেণীতে দেখো 5 থেকে 14 আছে, তারপরে দেখো 15 থেকে 24 আছে, তাই তো? এই শ্রেণীতে একটু খেয়াল করো, একটা গ্যাপ তৈরি হয়েছে। গ্যাপ তৈরি হয়েছে মানে কি, যে 14 থেকে 15 মাঝে একটা গ্যাপ তৈরি হয়েছে। তার মানে কোনো সংখ্যা তো এমনও হতে পারতো 14.5, এমনও তো হতে পারতো 14.4। তাহলে ওই ধরনের সংখ্যাগুলো যেহেতু এখানে নেই, তার মানে এখানে শ্রেণীর সীমাটা শুধু দেওয়া আছে, এর সীমানা দেওয়া নেই। সীমা দেওয়া আছে, কি বললাম? শ্রেণীর সীমা দেওয়া আছে, কিন্তু তার সীমানাটা দেওয়া নেই। সীমানা কিন্তু আমার দরকার। তাহলে শ্রেণীর সীমানা না থাকলে সেটা সীমানা তৈরি করে নিতে হবে। বাকি অঙ্কগুলোতে বেশিরভাগ ক্ষেত্রে সীমানাই দেওয়া আছে। সীমানা দেওয়া থাকবে মানে কি, 5 থেকে 14 পর্যন্ত একটা দেওয়া আছে, তারপরে দেখা গেল 14 থেকে 24 পর্যন্ত আরেকটা দেওয়া আছে, মানে কি 14 আর 14-এর মাঝে আর কোনো গ্যাপ নেই। তাহলে এই ধরনের সিচুয়েশনগুলোকে আমরা বলবো শ্রেণীর সীমানা দেওয়া আছে। সীমানা মানে একদম ধারটা সমেত দেওয়া আছে। আর শুধু সীমা যদি বলে, তাহলে সেই ক্ষেত্রে একটা নির্দিষ্ট গ্যাপ তৈরি হবে। ওই গ্যাপটা পূরণ করার জন্য আমাকে সীমানাতে তৈরি করতে হবে। তুমি বলছো কী করে স্যার ওই গ্যাপটা তৈরি করব, গ্যাপটা পূরণ করব? সেটা বলছি যে যতটা গ্যাপ আছে সেই গ্যাপটা তুমি কি করে পাবে? 15 থেকে 14 মাইনাস করলে আমরা পেয়ে যাব 1। তাকে 2 দিয়ে ভাগ করে দাও। 2 দিয়ে ভাগ করলে কত হবে? 0.5। বলছে এই 0.5 তুমি এই 14-এর সঙ্গে প্লাস করে দাও। তাহলে 5 থেকে 14 প্লাস 0.5 মানে এটা। আর এখানে 15 থেকে 0.5 মাইনাস করো। তাহলে মাইনাস করলে আবার কত হবে? 14.5 থেকে 24
এটাতে আবার প্লাস করতে হবে, তাহলে 0.5। তাহলে একটু খেয়াল করলে বুঝতে পারবে যে গ্যাপটা ছিল সেই গ্যাপটা কিন্তু এবার পূরণ হয়ে গেছে। তুমি বলছো কেন? কারণ 14.5, তো পরেরটা দেখো 14.5ই আছে, তার মানে সীমা থেকে আমাকে আগে সীমানা করতে হবে, ঠিক আছে? এটা যেহেতু একটু স্পেশাল টাইপ প্রবলেম, সেই জন্য এই প্রবলেমটা নিয়ে আলোচনা করছি। আমি তোমাদের আগের দিন 1 2 মনে হয় 1 2 3 এগুলো হোমওয়ার্ক দিয়েছিলাম, তোমরা অনেকে আমাকে দেখিয়েছো, খুব ভালো লাগলো যে শুনে যে তোমরা কিছু হোমওয়ার্ক আমাকে দেখাচ্ছ। আচ্ছা, তো আজকে আমরা 12এরটা বলছি, বাকিগুলো অপেক্ষাকৃতভাবে ইজি আছে, তোমরা দেখলেই বুঝতে পারবে। আমি এই 12এর প্রবলেমটার জন্য যে চার্টটা তৈরি করার দরকার সেই চার্টটা আমরা তৈরি করছি। কেমন হবে চার্টটা একটু দেখে নাও। প্রবলেম 12 চার্টে আমরা কতগুলো একটু বেশি সংখ্যক জায়গা থাকবে সেটা খেয়াল করো। চারটাতে কি করছি, প্রথমেই লিখব শ্রেণী সীমা, মানে সীমা দেওয়া আছে বলে শ্রেণী সীমা। তারপরে আমরা লিখব শ্রেণীর সীমানা। এরপরে লিখব কি না শ্রেণীর সীমানা। সীমানা লিখে নিলাম। এবার আমাদের দরকার হচ্ছে শ্রেণীর মধ্যমান। সীমানার পরে হচ্ছে পরিসংখ্যা দেওয়া থাকলে পরিসংখ্যাটা লিখে নাও, ফ্রিকোয়েন্সি যেটাকে বলা হয়। তাহলে পরিসংখ্যা, পরিসংখ্যাটাকে তোমরা জানো সবাই যে এফ দিয়ে লেখা হয় বা এফআই দিয়ে লেখা হয়, সেটা এখানে লিখে নেবে। এরপরে যেটা করবে সেটা হচ্ছে শ্রেণীর মধ্যক, ঠিক আছে? শ্রেণী মধ্যক, শ্রেণী মধ্যক, শ্রেণী মধ্যক আর কিছুই না, এই সীমানা যেটা পাবে তাকে প্লাস করে 2 দিয়ে ভাগ করলে চলে আসবে, ওটাকে এক্সআই দিয়ে লেখা হচ্ছে। এবার তুমি কি পদ্ধতি নির্ণয় করতে চাইছো, কি পদ্ধতি দিয়ে নির্ণয় করতে চাইছো তার উপর নির্ভর করে এইখানে একটা হবে, আর একটা টেবিলের আরেকটা পার্ট লাস্টে হবে, ঠিক আছে? আমি প্রথমে কল্পিত পদ্ধতিতে এই গড় মান নির্ণয় করতে চাইছি, পরে হচ্ছে ক্রম বিচ্যুতি পদ্ধতিতে বের করব। তাহলে আমরা দেখে নেই শ্রেণীর সীমা কি আছে, তোমরা একটু স্টেপ ওয়াইজ পরপর দেখো। 12 নম্বর অঙ্কটাতে আমি এখানে লিখেছি, সেটা দেখো একটু কী কী আছে। 5 থেকে 14 আছে, তারপরে কত আছে 15 থেকে 24, 25 থেকে 34, 35 থেকে 44, তারপরে আছে 45 থেকে 54, আর 55 থেকে 64, এই পর্যন্ত আছে। সীমানা বের করতে গেলে আমি বলেছিলাম যে এই দুটোর মধ্যে গ্যাপটা দেখব 1, তাকে 2 দিয়ে ভাগ করব, দিয়ে যেটা আসবে 1/2 যা আসলো 0.5, সেই 0.5 এখানে আমরা প্লাস করে দেব। তাহলে 5 থেকে 14.5, ঠিক আছে? 5 থেকে 14.5 সেটাও করব। আর তার সঙ্গে এই 5এরটাও একটু খালি বলে রাখি, 5এরটা কী করবে, যেহেতু এখানে তুমি প্লাস করেছো তাহলে 5-এ আবার 0.5 মাইনাস করে দেবে। 0.5 মাইনাস করলে কত হবে 4.5, 4.5 থেকে তাহলে 14.5। এই জায়গায় কী করবে, আবার 15 থেকে আবার মাইনাস করবে কত 0.5, 0.5 মাইনাস করলে কত হবে 14.5 থেকে এখানে 24 আছে তাকে প্লাস করবে, তাহলে 24.5। আশা করি বুঝতে পারছো। এটাতে মাইনাস করবে 0.5, তাহলে কত হবে 24.5। কেন করছি বলো তো, এই দুটো মেলানোর চেষ্টা করছি। এখানে কি হবে 34.5, তারপর 34.5, এটা কত হবে 44.5। এটা কিন্তু মাইনাস নয়, এটা হচ্ছে এখান থেকে, এটা এই শ্রেণীর মধ্যে আছে যেটাকে বলা হয় কন্টিনিউয়াসের মধ্যে আছে। এখানে কত হবে 44.5 থেকে 54.5, আর লাস্ট ওয়ান হচ্ছে 54.5 থেকে 64.5। ফ্রিকোয়েন্সিগুলো যেটা বলে দেওয়া আছে সেটা একটু খালি তোমরা চারটা থেকে দেখে নাও। সিকোয়েন্সি বলা আছে প্রথমটা 3, তারপরে বলা আছে 6, 18, 20, 20-এর পরে আছে 10,
আর লাস্ট ওয়ান হচ্ছে 3। এইভাবে ফ্রিকোয়েন্সিগুলো বলে দেওয়া আছে, তাই তো? আচ্ছা, এবার আমরা শ্রেণীর মধ্যকটা বের করি। ধরে নাও আমি এটা কোন পদ্ধতিতে করতে চাইছি, এটা কল্পিত পদ্ধতিতে। তাহলে মধ্যকটা আমাকে বের করতে হবে, যেহেতু এটা শ্রেণী দিয়ে করা আছে তার জন্য শ্রেণী মধ্যক আমাকে বের করতেই হবে। আচ্ছা, শ্রেণী মধ্যক কী করে বের করবে? আমি বলছি এই দুটোর প্লাস করে 2 দিয়ে ভাগ। তাহলে খেয়াল করো, আমি এখানে রাফে লিখছি 4.5 আর 14.5। এটা লিখলে কত হবে বুঝতে পারছো? 30 হবে না, 30 হবে, কারণ এই দুটো মিলে হচ্ছে তোমার 0.5 না 30 হচ্ছে কি, সরি 30 কেন লিখছি। আচ্ছা, এখানে এই দুটো মিলে হচ্ছে তোমার 0 আর হাতে 1, তাহলে 19 হচ্ছে। 19কে 2 দিয়ে ভাগ করলে কত হবে? 19কে 2 দিয়ে ভাগ করলে হবে 8.5। তাহলে এই শ্রেণী মধ্যকটা কিন্তু আমি পেয়ে গেলাম 8.5। একদম প্রথম শ্রেণী মধ্যক 8.5। দ্বিতীয়টা কি হবে? এই দুটোর প্লাস করে ডিভাইডেড বাই 2 বা এই দুটোর প্লাস করে ডিভাইডেড বাই 2 একই কথা। তাহলে এই দুটোর প্লাস করলে কত হবে? 24, ওটা 19, 4 5 9 আর 2 1 3। তাহলে এটা ভাগ 2 কত হচ্ছে? 39 ভাগ 2। তার মানে বুঝতেই পারছো এটা হবে তোমার 18.5। 9 দুগুণে 18, সরি এটা ভুল হয়েছে। এটা হচ্ছে তোমার 9.5, 9 দুগুণে 18 এটা। তাহলে এটা 9.5, এখানে হচ্ছে তোমার 19.5। এবার চলে আসো এই দুটো, এটা প্লাস এটা যখন করবে তখন হবে 4 3 4 5 আর এদিকে 9। তাহলে একে 2 দিয়ে ভাগ করলে কত হবে? এটা হয়ে যাবে আবার তোমার 29.5। তারপরে শ্রেণী মধ্যক কত হবে? 10 10 করে বাড়ছে, খেয়াল করো। এটা তাহলে হবে তোমার 39.5। এটার পরের লাইনে 10 10 করে বাড়লে হবে 49.5 আর লাস্ট হচ্ছে 59.5। তাহলে প্রত্যেকটা শ্রেণী মধ্যক কিন্তু আমরা বের করে নিলাম। তাহলে যেই তোমার শ্রেণী মধ্যক বেরিয়ে গেল, আমরা এবার ডিআই বের করব। ডিআই মানে কি? ডিআই মানে এই টার্মগুলোর মধ্যবিন্দুটা খোঁজার চেষ্টা করো। দুটো আছে দেখো, এটা হতে পারে বা এটা হতে পারে, যে কোনো একটা নাও, কোনো অসুবিধা নেই। আমি ধরো মনে করলাম উপরেরটাই আমি মধ্যবিন্দু নিলাম। তাহলে সেখানে কি করবে? ডিআই লিখবে এক্সআই থেকে ওই 29.5টা হচ্ছে মাইনাস। তাহলে এক্সআই থেকে 29.5 মাইনাস করলে এটা মাইনাস এটা, এটা মাইনাস এটা করলে কত হবে? একটা মাইনাস আসবে যেহেতু বড়, এটা কত হবে? তাহলে এটা 20 হবে। এটা মাইনাস এটা কত হবে? -10 হবে। ওটা মাইনাস ওটাই 0 হবে। এটা মাইনাস এটা 10 হবে। এটা মাইনাস এটা আবার কত হবে? 20 হবে। এটা মাইনাস এটা আবার কত হবে? 30 হবে। হয়ে গেল সংখ্যাটা। এবার ডিআই ইন্টু এফআই বের করব, মানে এই পরিসংখ্যার সঙ্গে এই টার্মটা গুণ করব। খেয়াল করো, আমরা যদি এই মাইনাসটা করি তাহলে দেখতে পাচ্ছ এখানে আর দশমিকের কোনো গল্প নেই। দশমিক কিন্তু আগের জায়গাটাতে ছিল। দশমিক যত থাকবে তত গুণ করাটা কঠিন হবে, দশমিক না থাকলে বরঞ্চ ভালো হয়েছে। তাহলে এবার এই টার্মটার সঙ্গে এই টার্মটা গুণ করলে -60, এটার সঙ্গে এটা গুণ করলে -60, এটার সঙ্গে এটা গুণ করলে 0, এটার সঙ্গে এটা গুণ করলে 200, এটার সঙ্গে এটা গুণ করলে আবার 200, এটার সঙ্গে এটা গুণ করলে 90, তাই তো? এবার দেখে নেই যে টোটাল আমার সামেশন এফআই কত হচ্ছে। আমি যে সামেশন এফআই মানে এদের সমষ্টি, তাহলে কতগুলো ডেটা দেওয়া আছে বা পরিসংখ্যা কতগুলো ডেটা দেওয়া আছে সেটাই হচ্ছে এদের সমষ্টি। কি করে পাবে একটু খেয়াল করো। 10 আর 3 হচ্ছে তোমার 13, 23, 13 আর এটা হচ্ছে 33, 33 আর 3 হচ্ছে 36, 36 আর 6 হচ্ছে তোমার 42, 42 আর 18 হচ্ছে 42 আর 18 হচ্ছে তোমার কত? 60। তাহলে টোটাল ডেটা দেওয়া আছে 60খানা। তাহলে সামেশন এফআই তুমি পেয়ে গেলে। ঠিক আছে, আমি আরও একবার হিসাব করে দিচ্ছি, খেয়াল করো। 3 আর 6 হচ্ছে 9, 9 আর 18 হচ্ছে 27, 27 আর 3 হচ্ছে 30, 30 আর 10 হচ্ছে
40, 40 আর 20-তে হচ্ছে 60। আচ্ছা এবার এই টার্মটার সামেশন করো, এটা করলে কি হবে, ডিআই ইন্টু এফআই তাদের সামেশন। আমি বলি হিসাবটা কেমন, 200 200 400 490, তাহলে 490 তুমি পেয়ে গেলে। আর এই দুটো মিলে কত হবে, 120-তে 120 তো আবার মাইনাস আছে, তাহলে 490 থেকে 120 বিয়োগ, সেটা হচ্ছে ডিআই ইন্টু এফআই। 490 থেকে 120 বিয়োগ করলে কত হচ্ছে একটু খেয়াল করো, 0 2 কত হলো এখানে 7, আর হাতে নেই 1 কত হলো 4 3, তাহলে 370 হচ্ছে তোমার ডিআই ইন্টু এফআই। হয়ে গেল এই পর্যন্ত, কোনো অসুবিধা নেই। আমরা এবার কল্পিত গড় পদ্ধতিতে আমরা গড় মানটা নির্ণয় করব, তাই তো। তাহলে নির্ণয় যে যৌগিক গড়ের মানটা যেটা হবে, অতএব নির্ণয় যৌগিক গড় মানটা কত পাবো আমরা, এটা সাধারণত এক্স বার লিখি, কিন্তু এক্স বারটা কী করে আসবে, বলছে তুমি যে টার্মটা মাইনাস করেছিলে সেই টার্মটা তোমার এখানে প্লাস করে দিতে হবে, আর তার সঙ্গে কী থাকবে, ডি বার। এবার তুমি বলছো ডি বারটা আবার কী জিনিস, ডি বার হচ্ছে 29.5, ডি বার মানে হচ্ছে সামেশন ডিআই ইন্টু এফআই, আর নিচের দিকে ডিভাইডেড বাই কত হবে 60, মানে সামেশন এফআই। তাহলে আলটিমেটলি 29.5 প্লাস 29.5 প্লাস 370 উপরে আর নিচে হচ্ছে 60, এই শূন্য কেটে গেল। কেটে যাওয়ার পর এবার আমি হিসাবটা আর একটু খালি বলে দিচ্ছি, তাহলেই হবে। এই জায়গাটা আমাকে মুছতেই হবে, কিছু করার নেই। তাহলে আবার হিসাবটা কি হচ্ছে, 29.5 আর এদিকে হচ্ছে 37, নিচে 6। এবার 6 দিয়ে 37কে যদি ভাগ করো, 6 দিয়ে 37কে যদি ভাগ করা হয়, তাহলে জানো 6 6 36, 1.0 বাদ দেবে 6, 4 দশমিকের জন্য আবার 0, আবার 6 বাদ যাবে 36, তাহলে আবার 6 থাকলো, 4 থাকলো, তাই তো। তাহলে 4 থাকলে আবার দশমিকের জন্য এখানে 6, তাহলে এইভাবে করে কিন্তু চলবে। তার মানে এটা পাচ্ছ 29.5 আর 1.66 করে এইভাবে চলছে, ঠিক আছে। আচ্ছা এই দুটো প্লাস করলে কত হবে এটার সঙ্গে, আচ্ছা এক কাজ করি, 29.5 আর 6 1, আমি বলছি দুটো ডিজিট যদি নাও তাহলে অবশ্যই তোমাকে 6-এর জায়গায় তাহলে লিখতে হবে 7। তুমি যদি বলো কেন স্যার, কারণ 6-এর পরে 5-এর থেকে বড় সংখ্যা আছে না 5-এর থেকে ছোট সংখ্যা আছে সেটা খেয়াল করতে হবে। 6-এর পরে যেহেতু 5-এর থেকে বড় আছে, তার মানে এইখানে তোমাকে নিতে হবে 7। কি বললাম, 6-এর পরে যদি 5-এর থেকে ছোটো থাকতো তাহলে 6ই নিতাম। এবার এই দুটো প্লাস করলে কত হবে, ওইদিকে 7, এটা 6, আর এখানে 29 থেকে 6 বাদ নিলে হচ্ছে 35। তাহলে 35.67, যেহেতু তুমি সংখ্যাটা আসন্ন মানে নিয়েছো, মানে কিছুটা মান কমিয়ে দিয়েছো, তার জন্য পাশে লিখবে প্রায়। তাহলে এটা হচ্ছে কল্পিত গড় পদ্ধতিতে যৌগিক গড় মান নির্ণয় করার সূত্রটা পেয়ে গেলাম 35.67। এত প্রায় কেন লিখলাম, কারণ ওই দিকটাতে আমি সব সংখ্যাগুলো লিখিনি, কিছুটা সংখ্যা বাদ দিয়েছি, তার জন্য প্রায় লিখব। যদি মিলে যেত ভাগটা তাহলে আর প্রায় লেখার দরকার ছিল না। একদম ক্লিয়ার। কোথাও ডাউট থাকলে তোমরা আমাকে হোয়াটসঅ্যাপে জানাবে, ঠিক আছে। আমি এবার তোমাদের মোটামুটি একটা জায়গা ক্লিয়ার করলাম যে কল্পিত গড় পদ্ধতিতে এই মানটা, এই অঙ্কটার যদি আমরা যৌগিক গড় নির্ণয় করতে চাই তাহলে এটা। এবার দেখা যাক তো এর থেকে সহজ কোনো পদ্ধতি আছে কি না। আমি যে হ্যাঁ, ওটা হচ্ছে ক্রমবিচ্যুতি পদ্ধতি। ক্রমবিচ্যুতি পদ্ধতিতে আবার অনেক সহজ হয়। সূত্রটা আমি বলছি না, সূত্রটা আমি পরে লিখছি। আগে ক্রমবিচ্যুতি পদ্ধতিতে করতে গেলে কি করতে হয় আমি সেটা আবার তোমাদের ভাবাচ্ছি। যদি বলো যে অঙ্কটা কি স্যার আলাদা, আমি বলছি না, অঙ্ক যেমন ছিল সেটাই। ওই অঙ্কর জন্য ক্রমবিচ্যুতি পদ্ধতিতে যৌগিক গড় কী হবে বা গড় মান কী হবে সেটা বের করতে চাইছি। অঙ্ক কি, শ্রেণী যেমন 5 থেকে 14 3 ছিল ওটাই আছে, 15 থেকে 24 6 ছিল সেটাই আছে, এটা থেকে যেমন 18 ছিল সব আছে। যেহেতু এই জায়গাতে
24 আর 25-এর মধ্যে একটা নির্দিষ্ট গ্যাপ তৈরি হয়েছে, তার মানে শ্রেণীর সীমা থেকে তোমাকে সীমানায় তৈরি করতে হবে। এটা কিন্তু প্রথম কাজ। সীমানায় তৈরি করার পর পরিসংখ্যাগুলো ঠিকঠাক করে বের করে নেবে, তারপরে শ্রেণীর মধ্যকটা বের করবে। এবার যখন আমরা ক্রমবিচ্যুতি পদ্ধতি করব তখন যে নিয়মটা সেটা আমি তোমাদের এবার ভাবাচ্ছি। এই নিয়মে আমাদের যে কলামটা ডিআই লিখেছিলে এবার সেটা লিখতে হবে ইউআই। ডিআই লিখলেও কোনো অসুবিধা নেই, কিন্তু ইউআই লিখবে। ইউআইটা কি করবে, আমি যে আগে যেমন তোমরা লিখেছিলে এক্সআই থেকে একটা মাইনাস, কোনটা মাইনাস করেছিলে, এই সংখ্যাটা মাইনাস করতে পারো, নাহলে এই সংখ্যাটাও মাইনাস করতে পারো। আচ্ছা, যখন এক্সআই থেকে 29.5 এক্সআই থেকে 29.5 যখন আমি মাইনাস করেছি, খেয়াল করো, তাহলে এক্সআই থেকে 29.5 মাইনাস করলে মাইনাস এটা 20 হয়েছে না? তাহলে এই জিরোটাকে এবার কাটার চেষ্টা করব। তার জন্য কি করব, যা আছে এখানে তাহলে 10 দিয়ে ভাগ করে দেবো। তাহলে জিরোটা কেটে গিয়ে আরও কমে যাবে, সেই জন্য 10 দিয়ে ভাগ করে দিলাম। তাহলে 10 দিয়ে ভাগ করলে কি হবে, এটা মাইনাস এটা 20 হলো, তাকে 10 দিয়ে ভাগ করলে -2। এটা মাইনাস এটা 10 হবে, তাকে 10 দিয়ে ভাগ করলে -1। এটা তো জিরোই হচ্ছে। এটা মাইনাস এটা 10 হবে, তাকে 10 দিয়ে ভাগ করলে 1। এটা মাইনাস এটা করলে 20 হবে, তাকে 10 দিয়ে ভাগ করলে হচ্ছে তোমার 2। এটা মাইনাস এটা 30 হবে, 10 দিয়ে ভাগ করলে হবে 3। তার মানে সংখ্যাটাতে ওইদিকে জিরোটাকেও আমি বাদ দিয়ে দিলাম, মানে আরও বিচ্যুতি করে দিলাম, ক্রমবিচ্যুতি করলাম। সেটাকেই বলা যায় ক্রমবিচ্যুতি। ইউআই বের করার জন্য এই হচ্ছে টেকনিক। এবার কি করবে, এবার তোমরা পরিসংখ্যার সঙ্গে এটা গুণ করবে। তার মানে ইউআই ইন্টু এফআই আর একটা বের করবে। এটা মাইনাস এটা করলে কত হবে, -6। এটা মাইনাস এটা করলে কী হয়, -6। এটা মাইনাস এটা করলে 0। এটা ইন্টু এটা করলে হচ্ছে 20, তাই তো? আচ্ছা, এটা ইন্টু এটা করলে আবার 20, এটা ইন্টু এটা করলে আবার 9। আমরা অলরেডি সামেশন এফআই বের করে রেখেছিলাম। এবার তোমরা ইউআই ইন্টু এফআই এটা বের করে নাও। এটার নিয়ম কি, 20 20 40, তার মানে 49 থাকলো। সেখান থেকে তোমার 12 বাদ, তাহলে 12 যদি বাদ দাও তাহলে পড়ে থাকলো কত, 49 মাইনাস 12। তাহলে সেটা যদি বাদ দাও তাহলে এখানে পড়ে থাকলো হচ্ছে 37। তাহলে 37 পড়ে থাকলো। আচ্ছা, এবার আমরা দেখি যে এই পদ্ধতিতে, ক্রমবিচ্যুতি পদ্ধতিতে তার গড় মানটা কত হচ্ছে, তাই তো? ওকে, তাহলে ক্রমবিচ্যুতি পদ্ধতিতে তার গড় মান কত হবে সেটা আমি তোমাদের এবার লিখে দিচ্ছি। কিভাবে করতে হবে সেটা দেখো। এটা আমার মোছা ছাড়া কোনো উপায় নেই, যাই হোক। তাহলে অতএব ক্রমবিচ্যুতি পদ্ধতিতে, আমি পুরোটা মুছে দিচ্ছি তারপরে বলছি। বিচ্যুতি পদ্ধতিতে, ক্রমবিচ্যুতি পদ্ধতিতে গড় মান, সেটা এই দিকটাকে আমি মুছে দিচ্ছি। গড় মান এক্স বারই লেখা হয়, তাহলে এক্স বার কত হবে সেটা বলি। এক্স বার হবে যে সংখ্যাটা তুমি মাইনাস করেছিলে সেটা তোমার এখানে প্লাস করতে হবে, হলো, দিয়ে এটা প্লাস। তার সঙ্গে আবার কি হবে, তার সঙ্গে হবে সামেশন ইউআই ইন্টু এফআই, যেমন ছিল ওটাই, মানে ইউ বার। তাহলে সামেশন ইউআই ইন্টু এফআই, আর নিচের দিকে হচ্ছে সামেশন এফআই। যা হবে তার সঙ্গে আবার যেটা দিয়ে তুমি ভাগ করেছিলে সেটা গুণ, তার সঙ্গে যেটা দিয়ে ভাগ করেছিলে সেই সংখ্যাটা গুণ। না বুঝতে পারলে তোমাদের আমি ফর্মুলাটা আমি বলে দেবো, ফর্মুলাটা বলে দিলে তোমাদের সুবিধা হবে, ঠিক আছে? আমি অঙ্কটা করে নেওয়ার পর ফর্মুলাটা বললে তোমাদের কাছে সুবিধা হবে, সেই জন্য ওইভাবে বলছি। 29.5 প্লাস এই টার্মটা দেখো 37 এসছিল, 37, আর নিচের দিকে হচ্ছে তোমার সামেশনটা 60, আর তার সঙ্গে হচ্ছে 10 10 10 কেটে গেল, 29.5। এবার এটা ভাগ করলে দেখবে 6.166 করে চলবে, তার মানে 29.5 6.17, ওই তো আবার প্রায় লিখতে হবে আগের মতো। তাহলে এটা হচ্ছে তোমার পয়েন্ট, এখানে হচ্ছে 76 পয়েন্ট, আর এই দুটো মিলে 35। তাহলে এত প্রায়। একটা জিনিস খেয়াল করেছো,
কোন মেথডটা বেশি ভালো হলো যদি জিজ্ঞাসা করা হয়, তাহলে আমি বলবো অবশ্যই ক্রমবিচ্যুতি পদ্ধতিটা ভালো হলো। তুমি বলছো কেন স্যার, আগেরটা তো বেশি সহজ লাগছিল। আমি বলছি না, এই অঙ্কটাতে 10 দিয়ে ভাগ করার জন্য এই সংখ্যাটা ছোট ছোট হয়ে গেছে, যত ছোট হবে তত এই গুণটা ছোট হবে। তাহলে যদি সংখ্যাগুলো খুব বড় বড় হয় তাহলে ক্রমবিচ্যুতি পদ্ধতিটা সবথেকে সহজ। তোমরা এটা খেয়াল করবে, যখন অঙ্কটা খুব ছোট তখন তো ডাইরেক্ট নিয়মটা বেশি সহজ। অঙ্কের যদি ডেটাগুলো, যদি অঙ্কের সংখ্যাগুলো অনেক বড় বড় থাকে তাহলে গুণ করার সুবিধার জন্য এই 10 দিয়ে ভাগ করা আর -29.5 দিয়ে মাইনাস করা, এই জায়গাগুলো কিন্তু আমাদের দরকার হয়। ঠিক আছে, এবার একটা জিনিস খেয়াল করো, তুমি যে পদ্ধতি নির্ণয় করো না কেন গড় মান কিন্তু সবার ক্ষেত্রে সমান আসবে। আগের নিয়মটা তো গড় মান এটাই এসেছিল, এখন দেখো আবার এই সেম মানটাই এসছে। আমার মনে হয় এই জায়গাটা আমি তোমাদের ক্লিয়ার করতে পারলাম। যদি কোনো কারণবশত পরীক্ষার সময় পদ্ধতিটা মেনশন না করা থাকে তাহলে তুমি যে কোনো পদ্ধতি অ্যাপ্লাই করতে পারো, কিন্তু মাথায় রাখবে অঙ্কের যদি ডেটাগুলো, অঙ্কের যদি তথ্যগুলো অনেক বড় বড় সংখ্যা থাকে তাহলে সেক্ষেত্রে অবশ্যই ক্রমবিচ্যুতিটা অ্যাপ্লাই করবে। আরও একটা জিনিস খেয়াল রাখতে হবে, যে সমস্ত অঙ্কগুলোর শ্রেণীর মানগুলো উলটপালট থাকবে, শ্রেণীর সীমাগুলো উলটপালট থাকবে, মানে একটা শ্রেণীর দৈর্ঘ্যের তুলনায় অন্য শ্রেণীর দৈর্ঘ্যটা আলাদা, সেই সমস্ত অঙ্কগুলো কিন্তু ক্রমবিচ্যুতি পদ্ধতি অ্যাপ্লাই করা যাবে না। যেমন তোমাদের বইয়ের লাস্ট যে অঙ্কটা আছে সেটা শ্রেণীটা কিন্তু আলাদা আছে, তোমরা দেখলে বুঝতে পারবে। একদম 26.1 কোষে দেখি 14-এর অঙ্কটা দেখো, 1 থেকে 4, 4 থেকে 9, 9 থেকে 16 এরকম দেওয়া আছে। তারপর প্রত্যেকটা শ্রেণীর দৈর্ঘ্য আলাদা, প্রথম শ্রেণীর দৈর্ঘ্য হচ্ছে 3, পরের শ্রেণীর দৈর্ঘ্য হচ্ছে 5। তাহলে যেহেতু আলাদা হচ্ছে, এটা কোনো মতেই তুমি ডাইরেক্ট পদ্ধতিটা ইউজ করতে পারবে কিন্তু ক্রমবিচ্যুতি পদ্ধতি ইউজ করতে পারবে না। তাহলে এবার পুরো জায়গাটা আমি তোমাদের একটু রিক্যাপ করে দিচ্ছি। পুরো জায়গাটা রিক্যাপ কীভাবে করছি সেটাও তোমাদের বলি। দেখো, যদি তোমরা জিজ্ঞাসা করো যে স্যার একদম ডাইরেক্ট পদ্ধতিতে গড় মান, যৌগিক গড় মান সেটা কেমন, তাহলে ডাইরেক্ট পদ্ধতিতে যৌগিক গড় মান হচ্ছে এক্স বার সমান সমান, দেখে নাও আমি তোমাদের একটু রিক্যাপ করে দিচ্ছি, ওকে, সুবিধা হবে। সো তোমরা একটু রিক্যাপ করে দিচ্ছি, একটু দেখে নাও, তাহলে বুঝতে সুবিধা হবে। ডাইরেক্ট পদ্ধতিতে যখন গড় মান নির্ণয় করতে বলবে তখন সেই মানটা হচ্ছে এক্স বার দিয়ে লেখা হচ্ছে, সেটা কি হবে 1/n সামেশান i = 1 to n xi। এটা হচ্ছে ডাইরেক্ট পদ্ধতিতে গড় মান নির্ণয় করার ফর্মুলা। আচ্ছা, এবার যদি মনে করো পরিসংখ্যা আছে, তাহলে পরিসংখ্যা যদি থাকে তখন সেটাকে বলা আছে ওয়েটেড মিন বা ভারযুক্ত গড়। ভারযুক্ত গড় মান নির্ণয় করার ফর্মুলাটা হচ্ছে এক্স বারে লিখবে x1 f1 প্লাস x2 f2 প্লাস x3 f3, এইভাবে করে যাচ্ছে, আর নিচে সামেশন f1 f2 fn করে সামেশন, মানে সামেশন fi xi বাই সামেশন fi। এটা হচ্ছে ভারযুক্ত গড় মান নির্ণয় করার ফর্মুলা। আচ্ছা, শ্রেণীর মধ্যক বের করার ফর্মুলাটা কি? শ্রেণীর মধ্যক বের করার ফর্মুলা হচ্ছে শ্রেণীর নিম্ন শ্রেণীর সীমানা প্লাস উচ্চ শ্রেণীর সীমানা বাই 2। ঠিক আছে, শ্রেণীর মধ্যক বের করার নিয়ম হচ্ছে এটা। আচ্ছা, এবার কল্পিত গড় পদ্ধতিতে, যদি কল্পিত গড় পদ্ধতিতে বের করতে বলে বা বিচ্যুতি গড় পদ্ধতিতে বের করতে বলে তাহলে সেক্ষেত্রে তার ফর্মুলাটা যেটা হবে সেই ফর্মুলাটা হচ্ছে এক্স বার সমান সমান এ প্লাস সামেশান fi di বাই সামেশান fi। এটা হচ্ছে কল্পিত গড় পদ্ধতিতে তার এক্স বারের মান বের করার ফর্মুলা। এবার চলে আসো ক্রমবিচ্যুতি পদ্ধতিতে, যদি গড় মানটা নির্ণয় করা চায় তাহলে সেটা হচ্ছে এক্স বার সমান সমান এ প্লাস এইচ ইন্টু সামেশান fi ui বাই সামেশান fi। এটা ক্রমবিচ্যুতি পদ্ধতি, যেটাকে আমরা স্টেপ ডেভিয়েশন পদ্ধতিতেও বলি ইংরেজিতে। ওকে, এই হলো আমার মোটামুটি একটা জায়গা। এটা আমার প্রথম 26.1 কোষে দেখি সমস্ত জায়গাটা। শুধু তোমাদের যে অঙ্কগুলো প্রবলেম হতে পারে আমার মনে হয়েছে সেটা হচ্ছে 3-এর অঙ্কটা, তারপরে
আরেকটা অঙ্ক আছে 10-এর অঙ্কটা, 10-এর অঙ্কটাতে পি এর মান বের করতে বলছে। ওটা কিছুই না, নির্দিষ্ট নিয়মে তুমি গড় মান যেরকম বের করে সেটাই বের করবে, তারপর ওটার গড় মান দেওয়া আছে 24, তাহলে ওর সঙ্গে সমান করে দেবে, দিয়ে ওখান থেকে দেখবে পি এর মানটা বেরিয়ে যাবে। ঠিক আছে, এই হলো আমাদের এই লেকচারের মেইন বক্তব্য, মোটামুটি একটা কভার করে দিলাম। এবার আমরা পরের লেকচারটাতে যেটা করব, মধ্যমা বলতে কি বুঝি, ওটাও কিন্তু একটা বলতে পারো মধ্যগামিতার মাপক। সেই মধ্যগামিতার মাপকে মধ্যমা বের করার জায়গাটা আমরা পরের চ্যাপ্টারতে পড়ব। মধ্যমা যেই বেরিয়ে যাবে, এবার সংখ্যাগুরু মান বের করব। সংখ্যাগুরু মান বের করে অজাইব কী করে বের করতে হয় সেটা আমি তোমাদের পরের লেকচারগুলোতে বলবো। আমার মনে হয় এই ভিডিও লেকচারটা তোমাদের কাছে হেল্পফুল হবে এই কারণে যে তোমরা পরীক্ষার আগেও তো একবার দেখে নিতে পারবে যে কি করতে চাইছি, কি বলতে চাইছে স্যার, কি বলতে চাইছে। এটা আমার মনে হয় একটু বুঝতে তোমাদের সুবিধা হবে। কোনো জায়গায় ধরো বুঝতে অসুবিধা হলো, একটু তুমি রিক্যাপ করবে, টিক করলেই তো দেখছো তো 10 সেকেন্ড ব্যাক করে যাবে, 10 সেকেন্ড প্লাস করে যাবে। বোর যদি ফিল করো 10 সেকেন্ড প্লাস করে দেবে। যেভাবে খুশি পড়ো, আলটিমেটলি তোমরা পড়াশোনাটা করো। বুঝতেই পারছো, ম্যাথমেটিক্স অঙ্ক কিন্তু না পড়ে না করে কিন্তু এগোতে পারবে না। মানে তোমাদের আগে নামতে হবে। ক্যারাম ধরো পেয়েছো, ক্যারামটি কি, ক্যারাম কি সবাই খেলতে পারবে? ক্যারামের নিয়ম কানুন সব কিছু জানা আছে, তার মানে কি তুমি একদম ফিল্ডে গিয়ে ক্যারামটা খেলতে পারবে? না, তোমাকে ক্যারাম খেলার প্র্যাকটিস করতে হবে। তুমি সব কিছু নিয়ম কানুন জানলেই সব কিছু করতে পারবে না। মনে করো গাড়ি চালানোর ক্ষেত্রে তুমি জানো যে এটা ব্রেক করতে হয়, এটা অ্যাক্সিলারেটার, এইভাবে করলে স্টিয়ারিং এই দিকে যাবে ওই দিকে যাবে, সব নিয়ম কানুন তুমি বই দেখে পড়েছো, কিন্তু দুম করে তোমাকে গাড়ি চালাতে দিয়েছে, তুমি গাড়ি চালাতে পারবে? নিশ্চয়ই পারবে না। তোমাকে গাড়ি চালার প্র্যাকটিস করতে হবে। ওই প্র্যাকটিসটা দরকার। ম্যাথমেটিক্স এমন একটা জায়গা, এখানে তোমাকে প্র্যাকটিস করতে হবে। যত বেশি প্র্যাকটিস করবে, পরীক্ষার হলে তোমার কাছে চুটকিতে হয়ে যাবে, সহজে হয়ে যাবে, কোনো ব্যাপারই নয়। মাধ্যমিক যেহেতু দিচ্ছ তোমরা, তার জন্য আমি একটু স্পেশালি ভাবার চেষ্টা করছি। হয়তো নিচু ক্লাসে হলে হয়তো এত জোর দিতাম না যে পড়তেই হবে, কিন্তু মাধ্যমিক ক্যান্ডিডেট একবার মাধ্যমিকে ভালো রেজাল্ট করে নাও, লাইফ যে বিউটিফুল সেটা তোমরা নিজেই টের পেয়ে যাবে। কিছুই না, কিন্তু মাধ্যমিকে তোমাকে ভালো রেজাল্ট করতে হবে। ওকে, এই লেকচারটা তাহলে আমরা এখানেই কভার করলাম। তোমাদের যদি ভিডিওটা পছন্দ হয়, তোমরা বন্ধুদেরকে একটু শেয়ার করো। ওকে, বন্ধুদের শেয়ার করো, সাবস্ক্রাইব করে দাও। আমি এই চ্যানেলে আরও অনেকগুলো ভিডিও তোমাদের পরপর দিয়ে দেবো। আজকে তাহলে এই পর্যন্ত।